বিসমিল্লাহির রহমানির রহিম। সুপ্রিয় শিক্ষার্থী, আসসালামু আলাইকুম। আশা করি তোমরা সকলেই ভালো আছো। আমিও মহান আল্লাহ তাআলার অশেষ কৃপায় ভালো আছি। ক্লাস 9-10 এর বায়োলজি ইংলিশ ভার্সনের ফার্স্ট চ্যাপ্টার লেসন অন লাইফের থার্ড পার্টে তোমাদের সবাইকে জানাই স্বাগত। আজকে আমরা খুবই গুরুত্বপূর্ণ তিনটি বিষয় নিয়ে আলোচনা করব। একটি হচ্ছে ডিফারেন্ট স্টেপস অফ ক্লাসিফিকেশন, অন্যটি হচ্ছে system of binomial nomenclature, and another is binomial names of organisms. এই তিনটি বিষয় আলোচনার পূর্বে সেকেন্ড পার্টে একটি বিষয় আলোচনা করা উচিত ছিল, সেটা আমি ভুলে গিয়েছিলাম। সেই বিষয়টি নিয়ে একটু 2 মিনিট কথা বলবো। তা হচ্ছে থমাস ক্যাভলিয়ার স্মিথ from Oxford University divided the kingdom Protista of living world into two groups, Protozoa and Chromista, and renamed the kingdom Monera as the kingdom of bacteria in 2004. তার মানে হচ্ছে অক্সফোর্ড বিশ্ববিদ্যালয়ের একজন বায়োলজিস্ট, তার নাম হচ্ছে থমাস ক্যালভিয়ার স্মিথ। উনি এই যে প্রোটিস্টা কিংডমটি রয়েছে, এই প্রোটিস্টা কিংডমটাকে আবার দুটো ভাগে ভাগ করেছে। একটির নাম দিয়েছিলেন প্রোটোজোয়া এবং অন্যটির নাম দিয়েছেন ক্রোমিস্টা। এবং উনি আরেকটি কাজ করেছেন, সেটা হচ্ছে মনেরা যে কিংডমটি রয়েছে, সেই মনেরা কিংডমের আলাদা একটি নামকরণ করেন, এটির নাম হচ্ছে ব্যাকটেরিয়া। অতএব তার মতে আমরা এই যে প্রাণী জগৎটি রয়েছে, এদেরকে আমরা 6 কিংডমে ডিভাইড করতে পারি। তার মতে সেটা হচ্ছে থমাস ক্যাভলিয়ার স্মিথের মতে। তাহলে সেগুলো কি হবে? সেগুলো হবে মনেরার পরিবর্তে হবে ব্যাকটেরিয়া, এবং প্রোটিস্টার পরিবর্তে হবে প্রোটোজোয়া এবং ক্রোমিস্টা। এরপর ফানজাই, প্ল্যান্টি, অ্যানিমেলিয়া এদের মধ্যে থাকবে। অর্থাৎ ব্যাকটেরিয়া, প্রোটোজোয়া, ক্রোমিস্টা, ফানজাই, প্ল্যান্টি এবং অ্যানিমেলিয়া। In this way, he grouped the living world in 6 kingdoms. যে কথা টিকটকে বললাম, you will learn more about your higher level of education. You will be introduced gradually in the consequent chapter to the characteristics of the animals of living kingdoms mentioned here. এরপরে আমরা যে গুরুত্বপূর্ণ বিষয়টি নিয়ে কথা বলবো তা হচ্ছে ডিফারেন্ট স্টেপস অফ ক্লাসিফিকেশন। তোমরা এখানে লক্ষ্য করছো কিংডম, ফাইলাম, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস। এইভাবে পৃথিবীতে যতগুলো প্রাণী রয়েছে, প্রত্যেকটা প্রাণীর কিংডম কি হবে, ফাইলাম কি হবে, ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পিসিস, এগুলো একটা নির্দিষ্ট নেম রয়েছে। এইগুলোকে বলা হচ্ছে ট্যাক্সোনমিক র্যাঙ্ক। সবগুলোকে একত্রে বলি আমরা ট্যাক্সোনমিক র্যাঙ্ক, এবং এক একটাকে আমরা বলে থাকি ট্যাক্সা। চলো দেখি আমাদের বইয়ে কি লেখা রয়েছে। In classifying the organism, codified units or ranks are used in taxonomy, which are called taxa. The largest classification rank is kingdom, and the smallest classification rank is species. অর্থাৎ লার্জেস্টেরটা নাম হচ্ছে কিংডম, এবং একদম স্মলেস্ট যে ক্লাসিফিকেশন র্যাঙ্ক তার নাম হচ্ছে স্পিসিস। Each rank of taxonomy adds new characteristics, those of the lower ranks. The higher the rank, the lower the number of characteristics, and the higher number of living organisms belongs to the rank, the lower the rank. অর্থাৎ এখানে বলা হচ্ছে যে আমরা ট্যাক্সোনমিক র্যাঙ্ক থেকে যখন নিচে নামবো, তখন বৈশিষ্ট্য বা ক্যারেক্টারিস্টিক্স আস্তে আস্তে কমতে থাকবে এবং প্রাণীর সংখ্যাটাও আস্তে আস্তে কমতে থাকবে। আমরা যদি বলি এটা কিংডম একটি সেট, তাহলে কিংডমের সাবসেট হচ্ছে ডিভিশন বা ফাইলাম, আবার ফাইলামের সাবসেট হচ্ছে ক্লাস, ক্লাসের সাবসেট হচ্ছে অর্ডার, অর্ডারের সাবসেট হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির সাবসেট জেনাস, জেনাসের সাবসেট হচ্ছে স্পিসিস। এভাবেই বলা হচ্ছে এখানে। তারপর দেখো এখানে লেখা রয়েছে there are 7 main taxonomic ranks according to international code. অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড হচ্ছে একটি নিয়ম কানুনের রীতিনীতি
করার একটি সংস্থা বা প্রতিষ্ঠান, যেখানে আমরা একটু পর দেখতে পাবো ICBN এবং ICZN অর্থাৎ ইন্টারন্যাশনাল কোড অফ বোটানিক্যাল নমেনক্লেচার এবং ইন্টারন্যাশনাল কোড অফ জুলজিক্যাল নমেনক্লেচার অনুযায়ী এই যে 7টি ট্যাক্সোনমিক র্যাঙ্কে এরা ক্লাসিফিকেশন করেছে। চলো তাহলে আমরা পরবর্তী পৃষ্ঠায় যাই। এখানে লেখা রয়েছে the topmost rank is a set where the lower ranks are subset। যে কথাটি একটু আগে বললাম, উপরের র্যাঙ্কটি যদি একটি সেট হয় তাহলে তার নিচের র্যাঙ্কটি একটি সাবসেট। the subset of kingdom is phylum, the subset of phylum is class, the subset of class is order। এভাবে আস্তে আস্তে যেতে থাকবে। This system of scientific classification is called nested hierarchy। এই শব্দটা অনেক সময় পরীক্ষায় আসে, হোয়াট ইজ নেস্টেড হায়ারার্কি, অর্থাৎ এই যে টপমোস্ট র্যাঙ্ক ইজ সেট হোয়ার দ্য লোয়ার র্যাঙ্কস আর সাবসেট, দ্য সাবসেট অফ কিংডম ফাইলাম, দ্য সাবসেট অফ ফাইলাম ইজ ক্লাস, এবং ক্লাসের নিচে হচ্ছে কি অর্ডার, অর্ডারের নিচে হচ্ছে ফ্যামিলি, ফ্যামিলির নিচে হচ্ছে জেনাস, জেনাসের নিচে স্পেসিস। এইভাবে লেখার পদ্ধতিটাকে বলা হচ্ছে নেস্টেড হায়ারার্কি। ইন অর্ডার টু অ্যাভয়েড রিপিটেশন, the common characteristics of the previous rank are often not mentioned in the next rank। অর্থাৎ উপরের র্যাঙ্কে যদি কোনো ক্যারেক্টারিস্টিক্স ব্যাখ্যা করা থাকে যেটা পরবর্তীতে কমন, সেটা আর ব্যাখ্যা করা এখানে হয় না। If we follow the above mentioned system, the taxonomic rank of human being, I mean Homo sapiens, is like this। এখানে একটু ভুল রয়েছে বইয়ে, এই হোমো বানানের প্রথম অক্ষরটা এইচটা বড় হাতের হবে, আমরা এটা একটু কারেকশন করে নিব। আমরা যদি মানুষের শ্রেণীবিন্যাস করি তাহলে আমরা দেখতে পাবো এইভাবে মানুষের শ্রেণীবিন্যাস করা হয়। চলো আমরা একটু মানুষের শ্রেণীবিন্যাসটা দেখে রাখি, এটা খুবই গুরুত্বপূর্ণ। উপরের ক্লাসে তোমাকে আরো বিভিন্ন ধরনের যে প্রাণী রয়েছে তাদের এরকম ট্যাক্সোনমিক র্যাঙ্কে তোমাদেরকে লিখতে হবে। ক্লাস 9-10 বায়োলজি বইতে শুধুমাত্র মানুষেরই এই ক্লাসিফিকেশনটা দেওয়া রয়েছে। চলো আমরা দেখে আসি। মানুষের ক্লাসিফিকেশন হচ্ছে অ্যানিমেলিয়া। মানুষের ক্লাসিফিকেশনের নাম কি? অ্যানিমেলিয়া। অর্থাৎ মানুষ অ্যানিমেলিয়া কিংডমের অধীনে। এরপর হচ্ছে ফাইলাম, ফাইলাম হচ্ছে কর্ডাটা, ক্লাস হচ্ছে ম্যামালিয়া, অর্ডার হচ্ছে প্রাইমেট, ফ্যামিলি হচ্ছে হোমিনিডিয়া, জেনাস হোমো এবং স্পেসিস হচ্ছে হোমো সেপিয়ান্স। এই প্রত্যেকটারই নামকরণের পিছনে কিছু না কিছু কারণ রয়েছে। কিংডম অ্যানিমেলিয়া কারণ কি? সেলস উইথ ডিস্টিংক্ট নিউক্লিয়াস, মাল্টিসেলুলার, হেটারোট্রপস অ্যান্ড হ্যাভ কমপ্লেক্স টিস্যু সিস্টেম। এই সমস্ত বিষয় নিয়ে আমরা পূর্ববর্তী ক্লাসে আলোচনা করেছি। ডিস্টিংক্ট নিউক্লিয়াস, মাল্টিসেলুলার, হেটারোট্রপস। ডিস্টিংক্ট নিউক্লিয়াস অর্থ হচ্ছে প্রত্যেকটা সেলের ভিতরে নিউক্লিয়াস দেখা যায়, মাল্টিসেলুলার অনেকগুলো সেল দ্বারা তৈরি, এবং হেটারোট্রপস অর্থাৎ যারা নিজের খাদ্য নিজেরা তৈরি করতে পারে না তাদেরকে বলা হয় হেটারোট্রপস, আর যারা পারে তাদেরকে বলা হয় অটোট্রপস। এই মানুষদেরকে বা হোমোসেপিয়ান্সকে ফাইলাম হচ্ছে কর্ডাটা। কেন কর্ডাটাই ফেলা হয়েছে? কারণ প্রসেস নট occurred ইন এনি ওয়ান ফেজ অফ লাইফ, অর্থাৎ জীবনের কোনো না কোনো সময় এদের যে ব্যাকবোন বা মেরুদণ্ড আমরা যেটাকে বলি সেটা তৈরি হয়, এটাই হচ্ছে মূলত নট occurred। এরপর রয়েছে ক্লাস ম্যামেলিয়া। ম্যামেলিয়াতে কেন এদেরকে রাখা হয়েছে মানুষদেরকে? কারণ ফিড দেয়ার ইয়ং অন মিল্ক অ্যান্ড দেয়ার বডি ইজ কভার্ড উইথ হেয়ার। অর্থাৎ মানুষের ক্ষেত্রে আমরা লক্ষ্য করব যারা মায়ের বুকের দুধ পান করে, অর্থাৎ ফিড দেয়ার ইয়ং অন মিল্ক অ্যান্ড দেয়ার বডি ইজ কভার্ড উইথ হেয়ার, অর্থাৎ এদের বডিটা লোম দ্বারা আবৃত। এরপর হচ্ছে প্রাইমেট, হ্যান্ড উইথ 5 fingers, suitable to grab and vision, more development than sense of smell। অর্থাৎ এই যে অর্ডারের প্রাণীগুলো রয়েছে, মানুষ যেমন প্রাইমেটে রয়েছে, এদের
হাত দিয়ে অর্থাৎ ফিঙ্গার দিয়ে কোনো কিছুকে আঁকড়ে ধরা, যেমন এই যে আমি পেনটাকে আঁকড়ে ধরতে পারছি, এভাবে এটাকে আঁকড়ে ধরতে পারছি, বা যে কোনো জিনিসকে আঁকড়ে ধরতে পারার যে আহ, বৈশিষ্ট্যটি বা ক্যারেক্টারিস্টিকটি, এটা হিউম্যান বিং এর রয়েছে, তাই এর অর্ডার হচ্ছে প্রাইমেট। অর্থাৎ এখানে বলা হচ্ছে হ্যান্ডস উইথ 5 ফিঙ্গার্স সুইটেবল টু গ্র্যাপস অ্যান্ড ভিশন মোর ডেভেলপমেন্ট। ভিশন হচ্ছে দৃষ্টিশক্তি, অর্থাৎ দৃষ্টিটা অনেক বেশি ডেভেলপড দেন সেন্স অফ স্মেল। এদের যে গন্ধ এবং গন্ধ বা নেওয়ার যে ক্ষমতা, এর থেকে ভীষণ হচ্ছে অনেক বেশি ডেভেলপমেন্টস। এরপর ফ্যামিলিতে রয়েছে হোমিনিডিয়া, অর্থাৎ সিমিলারিটি উইথ শিম্পাঞ্জি, গরিলা, মানকি, এদের সাথে মানুষের কিছুটা মিল রয়েছে। এরপর হচ্ছে জেনাস। আমাদের জেনাস হচ্ছে হোমো। আমাদেরকে হোমোতে ফেলা হয়েছে এই কারণেই, ব্রেন ইজ বিগার কম্পেয়ার্ড টু দ্য বডি অ্যান্ড ক্যান ওয়াক ইরেক্টিকলি অন 2 ফিট। অন্যান্য প্রাণীর বডি অ্যান্ড ব্রেনের যদি আমরা রেশিও করি, তাহলে মানুষের ক্ষেত্রে আমরা বডি এবং ব্রেনের রেশিওটাকে অনেক বেশি পরিলক্ষিত করব, দেখতে পারবো। কারণ মানুষের ব্রেনটা হচ্ছে অনেক বড় তার বডির তুলনায়। এখন পৃথিবীর সবচেয়ে বড় প্রাণী যদি আমরা বলি হাতি, তার ব্রেন হয়তো বা এতটুকু বড় হতে পারে, বাট তার বডি অনুযায়ী যতটুকু ব্রেন, তার থেকে আমাদের বডি অনুযায়ী আমাদের ব্রেনটা অনেক বড়। সেজন্য এখানে বলা হচ্ছে ব্রেন ইজ বিগার কম্পেয়ার টু দ্য বডি অ্যান্ড ওয়াক ইরেক্টিকলি। ওয়াক ইরেক্টিকলি হচ্ছে খাড়াভাবে বা 2 পায়ে এরা হাঁটতে পারে অন 2 ফিট। স্পেসিস, আমাদের স্পেসিস হচ্ছে হোমোসেপিয়ান্স। হোমোসেপিয়ান্স কারণ ওয়াইড অ্যান্ড হাই ফোরহেড, আমাদের হচ্ছে প্রশস্ত এবং উচ্চ কপাল রয়েছে। স্কাল ইজ থিনার কম্পেয়ার্ড টু আদার স্পেসিস মোর ইন্টেলিজেন্স, অর্থাৎ অন্যান্য স্পেসিসের থেকে মানুষের ব্রেইন অনেক বেশি বুদ্ধিমত্তার সাথে কাজ করতে পারে, অনেক বুদ্ধিমান। এই হচ্ছে আমাদের একটি হিউম্যান বিং বা মানুষের ক্লাসিফিকেশন। তোমাদের পরীক্ষার খাতায় যদি কখনো আসে, তাহলে তোমরা এইভাবে লিখতে পারো। আমি কিছুক্ষণ আগে লিখে রেখেছি কিংডম, তার একটু নিচে লিখবে ফাইলাম, তার একটু নিচে ক্লাস, অর্ডার, ফ্যামিলি, জেনাস, স্পেসিস। হালকা একটু ডান দিকে সরে আসবে লেখাগুলো নিচের, যেমন এখানকার আয়ের নিচে পি, ওয়াইয়ের নিচে আমি লিখেছি সি, এর নিচে ও, ডি এর নিচে এফ, এম এর নিচে জি, এন এর নিচে এস। এভাবে লিখলে বিষয়টা একটু ক্লিয়ার হবে, সুন্দর দেখায়। কিংডম, এনিমেলিয়া, ফাইলাম, কর্ডাটা, ক্লাস, ম্যামালিয়া, অর্ডার, প্রাইমেট, ফ্যামিলি, হোমোনিডিয়া, জেনাস এবং স্পেসিস। এই দুটো লেখার ক্ষেত্রে অবশ্যই আলাদা আলাদা আন্ডারলাইন করতে হবে। এটাকে বলা হয়ে থাকে বাইনোমিয়াল নেম লেখার রুলস। আমরা এই বিষয়টি নিয়ে এখন আলোচনা করব। চলো সিস্টেম অফ বাইনোমিয়াল নমেনক্লেচার নিয়ে আলোচনা করা যাক। পরীক্ষায় একটি কমন প্রশ্ন চলে আসে, হোয়াট ইজ বাইনোমিয়াল নেম, বা বাইনোমিয়াল নেম বলতে কি বুঝো। বাইনোমিয়াল নেম হচ্ছে সায়েন্টিফিকলি পৃথিবীতে যত অর্গানিজম রয়েছে, প্রত্যেকটি অর্গানিজমের নাম রয়েছে এবং সেই নামগুলো যাদের 2টি করে পদ রয়েছে, অর্থাৎ 2টি নাম রয়েছে, 2টি নামের মাধ্যমে যাদেরকে প্রকাশ করা হয়েছে, এদেরকে বলা হচ্ছে বাইনোমিয়াল নমেনক্লেচার। নমেনক্লেচার শব্দের অর্থ হচ্ছে নামকরণ, আর বাইনোমিয়াল শব্দের অর্থ হচ্ছে 2টি পদের, অর্থাৎ 2টি আলাদা আলাদা নাম থাকবে। তাহলে দেখি কি লেখা রয়েছে। দ্য সায়েন্টিফিক নেম অফ অর্গানিজম হ্যাজ 2 পার্টস। দ্য ফার্স্ট পার্টস অফ দ্য নেম ডোনেটস দ্য জেনাস টু হুইচ is the species belongs. The second part identify the species within the genus. অর্থাৎ এই সায়েন্টিফিক নেমের আমরা যে ক্লাসিফিকেশনটা একটু আগে দেখলাম, হোমো সেপিয়ান্স। হোমো এই নামটি কিন্তু ছিল, এই ফার্স্ট পার্ট, এই নামটি কিন্তু ডোনেট করেছে জেনাস থেকে, এবং হোমো সেপিয়ান্স, এই হোমো সেপিয়ান্স নামটি এসেছে জেনাস স্পেসিস থেকে। অর্থাৎ দ্য সেকেন্ড পার্ট আইডেন্টিফাই স্পেসিস উইথিন দ্য জেনাস, এটা জেনাসকে সাথে নিয়ে করতে হবে। দ্য সায়েন্টিফিক নেম অফ পটেটো, যেমন এখানে পটেটো বা
আলু, যে আলুটা আমরা খাই, তার সায়েন্টিফিক নেম হচ্ছে সোলানাম টিউবারেসাম। সোলানাম টিউবারেসাম, এখানে দুটি পদ বা দুটি আলাদা আলাদা পার্ট তোমরা লক্ষ্য করছো। ফর এক্সাম্পল, হেয়ার দ্য ওয়ার্ড সোলানাম অ্যান্ড টিউবারেসাম ডোনেট দ্য জেনাস অ্যান্ড স্পেসিস নেমস অফ পটেটো রেসপেক্টিভলি। অর্থাৎ সোলানামটা হচ্ছে জেনাস থেকে আসছে এবং টিউবারেসাম এই নামটি এসেছে স্পেসিস থেকে। The system of scientific naming of an organism is termed binomial nomenclature. The aim of binomial nomenclature is to unambiguously identify every organism. The scientific naming of an organism is accomplished in accordance with some rules and regulations set internationally. The scientific name of plant and the animal should be accorded with the declared principle of International Code of Botanical Nomenclature, যেটাকে সংক্ষেপে বলা হয় ICBN, and International Code of Zoological Nomenclature, সংক্ষেপে বলা হয় ICZN, respectively. In fact, the code and documents in a printed form as the scientific name of an organism is expressed in the language Latin. এটা ল্যাটিন ভাষা বা ল্যাটিন ভাষার মতো করে হতে হবে। These names are accepted throughout the whole world. এটা সারা বিশ্ব গ্রহণ করবে। And the Swedish naturalist Carolus Linnaeus laid the foundation of the modern system of naming organism and effectively began the task with his books Species Plantarum. অর্থাৎ তোমরা এখানে একটা ব্যক্তির ছবি দেখতে পাচ্ছ, ওনার নাম হচ্ছে ক্যারোলাস লিনিয়াস। উনি সর্বপ্রথম এই বাইনোমিয়াল নমেনক্লেচারের নামের প্রবর্তন করে যান। উনি যে বইটি লিখেছিলেন সেই বইটির নাম হচ্ছে স্পেসিস প্ল্যান্টারাম। এই বইটিতেই তিনি পৃথিবীর অনেক প্রাণীর সায়েন্টিফিক নেম লিখে রেখে গিয়েছিলেন। He identified the term species and genus and used ranks of classification, class, order, genus, and species in his work. The undoubtedly a striking step in the history of biology. Some of the notable principles of binomial nomenclature are mentioned below. খুবই গুরুত্বপূর্ণ প্রশ্ন এখন করতে যাচ্ছি, অর্থাৎ বায়োনোমিয়াল নমেনক্লেচার লেখার ক্ষেত্রে যে যে রুলস গুলো তোমাকে ফলো করতে হবে। তাহলে চলো আমরা বায়োনোমিয়াল নমেনক্লেচারের যে রুলস গুলো রয়েছে সেগুলো আমরা একটু জেনে নিই। নাম্বার 1 এ রয়েছে দ্য ল্যাঙ্গুয়েজ অফ সায়েন্টিফিক নেম অফ অ্যান অর্গানিজম উড বি ল্যাটিন। এটা হতে হবে ল্যাটিন ভাষায় অথবা ল্যাটিন ভাষার মতো করে। আমাদের বাংলাদেশের একজন জুলজিস্ট, ওনার নাম হচ্ছে সাজিদ আলী হাওলাদার। উনি রিসেন্টলি একটি ব্যাঙ আবিষ্কার করেছেন। এই ব্যাঙের নাম দিয়েছেন উনি জাকিরিনা ঢাকা। তোমরা এখানে দেখতে পাচ্ছ জাকিরিনা ঢাকা। এই জাকিরিনা নামটি উনি নিয়েছেন ঢাকা বিশ্ববিদ্যালয়ের প্রাণীবিদ্যা বিভাগ অর্থাৎ জুলজি ডিপার্টমেন্টের যিনি প্রতিষ্ঠাতা ছিলেন তাকে সম্মান জানানোর জন্য তার নামের অংশ থেকে নিয়েছেন। তার নাম ছিল কাজী জাকের হুসাইন, অর্থাৎ তাকে সম্মান জানানোর জন্য তিনি এই ব্যাঙের নামকরণ করেন জাকিরিনা ঢাকা। ঢাকা মানে বুঝতেই পারছো এই ব্যাঙটি ঢাকায় পাওয়া যায়। নাম্বার টু হচ্ছে এভরি সায়েন্টিফিক নেম শুড হ্যাভ টু পার্টস and the genus name always come first followed by the species name. For example, লেবিও রোহিতা। লেবিও রোহিতা হচ্ছে রুই মাছের সায়েন্টিফিক নেম বা binomial name. This is the scientific name of রোহিতা fish. Here Libio is genus. Libio শব্দটি এসেছে জেনাস থেকে, and where রোহিতা names of species, এটি এসেছে স্পিসিস থেকে। নাম্বার 3 হচ্ছে the scientific name of any organism should have to be unique because a same legitimate name cannot be used for naming two distinct organisms. অর্থাৎ প্রত্যেকটা অ্যানিমেলসের, প্রত্যেকটা প্ল্যান্টসের নাম থাকতে হবে ইউনিক। পৃথিবীতে যতগুলো অর্গানিজম রয়েছে প্রত্যেকটার নাম থাকবে ইউনিক ক্যারেক্টারিস্টিক্স, আলাদা। একই নাম দুটি
হবে না, বা দুটি নাম একটি প্রাণীর হবে না। এই হচ্ছে মূলত 3 নম্বর রুলস। 4 নম্বর রুলস ছিল কি, দ্য ফার্স্ট আলফাবেট অফ দ্য ফার্স্ট নেম উড বি ক্যাপিটাল লেটার্স। এটা হতে হবে প্রথম যে শব্দটি, সেটা হচ্ছে যেমন হোমো, এইচটা হবে বড় হাতের, এবং সেপিয়ান্সের এসটা হবে ছোট হাতের বা স্মল লেটার। দ্য ফার্স্ট আলফাবেট অফ দ্য ফার্স্ট নেম উড বি ক্যাপিটাল লেটার উইথ দ্য রিমেইন আলফাবেট ইজ স্মল লেটার, small types, and the second part of the name totally would be small letters. For example, onion, এখানে তোমরা দেখতে পাচ্ছ অনিয়ন বা পেঁয়াজ, পেঁয়াজের যে সায়েন্টিফিক নেম লেখা রয়েছে এলিয়াম সেপা। লায়ন, লায়নের সায়েন্টিফিক নেম হচ্ছে প্যান্থারা লিও। Number 5, at the times of printing of scientific name, it should be written in italics, রাইস, অরিজা স্যাটিভা, কাতলা ফিশ, কাতলা কাতলা, এগুলো হচ্ছে এক্সাম্পল। এখানে অরিজা স্যাটিভা যদি তোমরা একটু মনোযোগ দিয়ে খেয়াল করো, এটা কিন্তু একটু ডান দিকে বাঁকা রয়েছে। কম্পিউটারে যখন তোমরা টাইপ করো উপরে আই লেখা থাকে, অর্থাৎ ইটালিক ফর্ম, ওইটাতে প্রেস করলে লেখাগুলো একটু বেঁকে যায়। অর্থাৎ সায়েন্টিফিক নেমগুলো টাইপস করলে যেন একটু বাঁকা থাকে, যেন বোঝা যায় যে এটা একটি প্রাণীর নাম। যেমন কাতলা ফিশ, কাতলা কাতলা। এগুলো হচ্ছে 5টি রুলস। এরপরের যে রুলস গুলো রয়েছে তা হলো, when a scientific name is handwritten, যদি কোনো সায়েন্টিফিক নাম আমরা হাতে লিখি, is two parts should be separately underlined. For example, অরিজা স্যাটিভা, অর্থাৎ এটা হচ্ছে ধানের বৈজ্ঞানিক নাম অরিজা স্যাটিভা। অরিজা শব্দের অর্থ হচ্ছে ধান, স্যাটিভা শব্দের অর্থ হচ্ছে চাষযোগ্য। কাটলা কাটলা, এখানে হাতে লিখলে অবশ্যই আলাদা আলাদা দুটো দাগ দিতে হবে। If the scientific name of an organism is named by several scientists, the earliest legitimate name given by the first scientist will be accepted in accordance with the rules of priority. অর্থাৎ কোনো একটি প্রাণীর যদি সায়েন্টিফিক নেম দুইজন বিজ্ঞানী আলাদা আলাদাভাবে দিয়ে থাকেন, কেউ হয়তো বা জানেন না, তাহলে যে ব্যক্তি সর্বপ্রথম অর্গানিজমটির নামকরণ করেছেন তার নামটাই গ্রহণ করা হবে। সেজন্য এখানে বলা হচ্ছে দ্য সায়েন্টিফিক নেম অফ অর্গানিজম ইজ নেমড বাই সেভারাল সায়েন্টিস্ট, অর্থাৎ আলাদা আলাদা সায়েন্টিস্ট দ্বারা। দ্য আর্লিয়েস্ট legitimate name given by the first scientist will be accepted in accordance with the rules of priority. Priority rules অনুযায়ী তার নামটাই গ্রহণ করা হবে। Number 8, the scientist who gives the scientific name of an organism can have his or her name be cited in abbreviate from at the end of the binomial name along with the year of naming. অর্থাৎ যদি কোনো সায়েন্টিস্ট কোনো অর্গানিজমের সায়েন্টিফিক নেম বা বাইনোমিয়াল নেম দিয়ে থাকে, তাহলে তার নামের সংক্ষিপ্ত রূপ এবং যে সালে তিনি নামটি ব্যবহার করেছেন সেই সালটি সহ উল্লেখ করতে হয়। তবে এই নিয়মটা কিছুটা শিথিলযোগ্য। আমরা সায়েন্টিফিক নেম লিখতে গেলে এটা না লিখলেও তেমন কোনো সমস্যা নেই। তারপরেও দেখো, প্রাণী বিজ্ঞান বা উদ্ভিদ বিজ্ঞান অধ্যয়নের ক্ষেত্রে আমরা এই ধরনের নামের অ্যাব্রিভিয়েট অংশ দেওয়া থাকলে আমরা বুঝতে পারি যে আসলে এই নামকরণটি কে করেছেন। এল থাকলে আমরা বুঝি লিনিয়াস, ক্যারোলাস লিনিয়াস এই নামকরণটি করেছেন। অরিজা স্যাটিভা, অর্থাৎ এই নামটিও লিনিয়াস করে গিয়েছেন, এটা করেছেন 1753-তে। হোমোসেপিয়েন্স এটা করেছেন 1758-এ। Here L is the short form of Linnaeus. তাহলে তোমাদের পরীক্ষায় যদি রুলস গুলো আসে, এই 8টি রুলস তোমরা লিখে দিবে। প্রত্যেকটা রুলসের শেষে একটি করে এক্সাম্পল যদি তোমরা দিতে চাও, তাহলে তোমাদের মনের মতো করে যেটা মনে আসে বা যেটা তুমি ভালো পারো সেটাই তুমি লিখবে। এরপরে আমরা আলোচনা করব আমাদের আজকের শেষ অংশটুকু বইয়ের, সেটি হচ্ছে বাইনোমিয়াল নেমস অফ সাম অর্গানিজম। কিছু গুরুত্বপূর্ণ অর্গানিজমের বাইনোমিয়াল নেম।
তোমরা এখানে দেখতে পাচ্ছ তোমাদের বইয়ের শেষের দিকে এই নেম গুলো রয়েছে। চলো আমরা জেনে নিই এগুলোর অর্থ কি। এখানে দেখো রাইস বা ধান, এর সায়েন্টিফিক নেম হচ্ছে অরাইজা স্যাটিভা। অরাইজা শব্দের অর্থ হচ্ছে ধান এবং স্যাটিভা শব্দের অর্থ হচ্ছে চাষযোগ্য, অর্থাৎ এইভাবে বলা হচ্ছে অরাইজা স্যাটিভা বা চাষযোগ্য ধান। এরপর রয়েছে জোট। জোট এর সায়েন্টিফিক নেম হচ্ছে কর্পোরাস ক্যাপসুলারিস। কর্পোরাস শব্দের অর্থ হচ্ছে পাট এবং ক্যাপসুলারিস শব্দের অর্থ হচ্ছে ক্যাপসুল জাতীয় ফল যার রয়েছে, তাই এটার নাম দেওয়া হয়েছে কর্পোরাস ক্যাপসুলারিস। ম্যাঙ্গো বা আম, এর উচ্চারণ হচ্ছে ম্যাঙ্গিফেরা ইন্ডিকা। ম্যাঙ্গিফেরা শব্দের অর্থ হচ্ছে আম এবং ইন্ডিকা শব্দের অর্থ হচ্ছে ভারতীয়। এরপর রয়েছে জ্যাকফ্রুট, আমাদের জাতীয় ফল বা কাঁঠাল। আর্টোকার্পাস শব্দের অর্থ কাঁঠাল। হেটারোফাইলাস, হেটারোফাইলাস অর্থ হচ্ছে বিভিন্ন ধরনের পাতা সমৃদ্ধ গাছ। তিনি নামকরণ করেছেন, তিনি এভাবেই করেছিলেন যে আর্টোকার্পাস হেটারোফাইলাস। এরপর রয়েছে ওয়াটার লিলি। ওয়াটার লিলি বা শাপলা। ন্যামফিয়া নৌচালি বা অনেকে ন্যামফিয়া নৌকালিও বলে এটাকে। ন্যামফিয়া নৌচালি, ন্যামফিয়া শব্দের অর্থ হচ্ছে শাপলা এবং নৌচালি শব্দের অর্থ হচ্ছে নদী। চায়না রোজ, চায়না রোজ মানে হচ্ছে হিবিস্কাস রোজা সাইনেন্সিস। চায়না রোজের সায়েন্টিফিক নেম হিবিস্কাস রোজা সাইনেন্সিস। হিবিস্কাস শব্দের অর্থ হচ্ছে জবা, রোজা সাইনেন্সিস এটা হচ্ছে চীন জাতীয় বা এরকম কিছু একটি। এরপর ক্যাজুয়াল অর্গানিজম অফ কলেরা। কলেরার যে সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে ভাইব্রিও কলেরা। ভাইব্রিও শব্দের অর্থ হচ্ছে কমা, কলেরা অর্থ কলেরার জীবাণু। ক্যাজুয়াল অর্গানিজম অফ ম্যালেরিয়া, ম্যালেরিয়ার সায়েন্টিফিক নেম হচ্ছে প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম ভাইভেক্স। প্লাজমোডিয়াম শব্দের অর্থ হচ্ছে জীবিত বা জীবন্ত, ভাইভেক্স মানে হচ্ছে ম্যালেরিয়া। ককরোচ বা পেরিপ্ল্যানেটা আমেরিকানা, পেরিপ্ল্যানেটা শব্দের অর্থ হচ্ছে তেলাপোকা আর আমেরিকানা মানে হচ্ছে আমেরিকান। হানিবি অ্যাপিস ইন্ডিকা, অর্থাৎ অ্যাপিস শব্দের অর্থ হচ্ছে মৌমাছি, ইন্ডিকা মানে ভারতীয়। ইলিশ মাছ হচ্ছে ট্যানোলোসা ইলিশা। ট্যানোলোসা ইলিশা, ট্যানোলোসা অর্থ ইলিশ, ইলিশা অর্থ ইলিশ মাছ, অথবা হিলসা ইলিশাও বলা যায়। এরপর হচ্ছে এশিয়ান টোড, এর দুইটা নাম রয়েছে, একটি হচ্ছে ডুট্টাফেরাস মেলানোস্টিকটাস। ডুট্টাফেরাস শব্দের অর্থ হচ্ছে ব্যাং, মেলানোস্টিকটাস অর্থ হচ্ছে কালো কালো স্পট যুক্ত বা দাগ যুক্ত বা বুফো মেলানোস্টিকটাস। ওরিয়েন্টাল ম্যাগপাই রবিন, যেটাকে আমরা দুয়েল পাখি বলে থাকি, এটার সায়েন্টিফিক নেম হচ্ছে কপসিকাস সোলারিস। কপসিকাস মানে হচ্ছে দুয়েল আর সোলারিস মানে হচ্ছে লম্বা লেজ যুক্ত, অথবা অনেক সময় এটার অর্থ গানের পাখিও বলা হয়ে থাকে। টাইগার বা সিংহ, সিংহর বৈজ্ঞানিক নাম হচ্ছে প্যান্থারা টাইগ্রিস। প্যান্থারা শব্দের অর্থ হচ্ছে বড় বিড়াল জাতীয়, বিড়াল সদৃশ, বন বিড়াল সদৃশ, বনের বিড়াল বা বড় বিড়ালকে বলা হয়ে থাকে প্যান্থারা। একটু আগে আমরা পড়েছি সিংহ এর সায়েন্টিফিক নেম ছিল বা লায়নের প্যান্থারা লিও, আর টাইগারের যে সায়েন্টিফিক নেম সেটা হচ্ছে প্যান্থারা টাইগ্রিস। হিউম্যান বা মানুষ, এর সায়েন্টিফিক নেম হচ্ছে হোমোসেপিয়ান্স। আশা করি আজকের ক্লাসটি তোমরা বুঝতে পেরেছ। আগামী ক্লাসে আমরা চ্যাপ্টার 1 এর এমসিকিউ এবং কি ধরনের সিকিউ প্রশ্ন বোর্ডে এসেছে সেগুলো নিয়ে আলোচনা করব। সে পর্যন্ত সবাই ভালো থাকো, সুস্থ থাকো। আসসালামু আলাইকুম।